সুপ্রিয় শিক্ষার্থী, রাজবাড়ী সরকারি কলেজের একাদশ শ্রেণীর মনোবিজ্ঞান বিষয়ের ক্লাস থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ, এর মধ্যে আবার শীতের প্রকোপ, এই দুই পরিবেশের মধ্যে আশা করি তোমরা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে তোমাদের জীবন অতিবাহিত করছো। করোনা ভাইরাসের মধ্যে আমাদের জীবনযাত্রা থেমে নেই। আমাদের দৈনন্দিন যে সমস্ত কাজকর্ম আমরা পরিচালনা করছি, ঠিক একইভাবে তোমরা যারা শিক্ষার্থী, তোমাদের দৈনন্দিন কাজের মধ্যে প্রধান দায়িত্ব বা কর্তব্য হচ্ছে পড়াশোনা করা। আমরা আশা করছি যে তোমরা তোমাদের পড়াশোনা নিয়মিত চালিয়ে যাচ্ছ। এই মহামারীকে সাথে মানিয়ে নিয়েই আমাদেরকে সামনে জীবন এবং জীবিকা এই দুইটাই পরিচালনা করতে হবে। জীবনকেও সেভ করতে হবে, আবার জীবিকার জন্য আমাদের যে কর্মকাণ্ড আছে সেগুলো চালিয়ে যেতে হবে। আজকে আমরা গত ক্লাসে আমরা মনোবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় আচরণ ও আচরণের বিকাশ, এটা নিয়ে আলোচনা করেছিলাম। এটার কতগুলো বিষয় আমরা আলোচনা করেছি গত ক্লাসে। যেমন এই অধ্যায়গুলো পড়ে আমরা আচরণের ধারণা সম্পর্কে আমরা জানতে পেরেছি, আচরণের উপর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহের বিবরণ আমরা জানবো। আচরণের উপর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ জানার মাধ্যমে নিজের অপরের আচরণ ব্যাখ্যা করা যাবে। আমরা আচরণের ধারণা সম্পর্কে আমরা আগের ক্লাসে জেনেছি। আচরণের উপর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহের যে বিবরণ, সেটারও আংশিক আমরা জেনেছি। সেটা হলো যে বংশগতি। আমরা বংশগতি সম্পর্কে গত ক্লাসে আলোচনা করেছি। বংশগতির যে দৈহিক উৎস আমরা সেটাও আলোচনা করেছি। বংশগতির মূল উৎস হচ্ছে ক্রোমোজোম এবং জিন। জিন এবং ক্রোমোজোমের মাধ্যমে কিন্তু আমাদের বংশগতি যে বিভিন্ন বৈশিষ্ট্য সেটা প্রকাশিত হয়ে থাকে, প্রতিফলিত হয়ে থাকে। বংশগতির ধারক এবং বাহক বলা হয় এই জিন এবং ক্রোমোজোমকে। আমরা সেটা গত ক্লাসে আলোচনা করেছি, এবং কিভাবে একটা ছেলে সন্তান বা মেয়ে সন্তান জন্মলাভ করে সেটাও আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা শুরু করব এই বংশগতিরই প্রভাব বা বংশগতির যে ধারক বা বাহক ক্রোমোজোম এবং জিন, তাদের যে প্রভাব, আমাদের জন্মগত যে প্রভাব, সেটার উপর আমরা আলোচনা করব। সেটা হচ্ছে যে বংশগতির কারণেই কিন্তু আমাদের যে আগত যে সন্তান ভূমিষ্ঠ হয়, সে সন্তান বিভিন্ন রকম হয়ে থাকে। ব্যক্তির শারীরিক মানসিক বিকাশে বংশগতি এবং পরিবেশে কোনটার প্রভাব বেশি সেটা গবেষণার জন্য কিন্তু যমজ সন্তান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ যমজ সন্তানের উপর গবেষণা করে বা যমজ সন্তান সম্পর্কে আমরা যদি স্টাডি করি, অনুধান করি, তাহলে বংশগতির প্রভাব না পরিবেশের প্রভাব ব্যক্তির উপর, ব্যক্তির আচরণকে প্রভাবিত করে, ব্যক্তির ব্যক্তিত্বকে প্রভাবিত করে, সেটা সম্পর্কে আমরা কিন্তু ধারণা লাভ করতে পারি। সেজন্য ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে পরিবার ও সামাজিকতার প্রভাব যাচাইকরণের ক্ষেত্রে যমজ সন্তান স্টাডি করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা সচরাচর দেখে থাকি যমজ বিভিন্ন ধরনের হয়ে থাকে। মূলত এখানে যমজ সন্তানকে তিন ভাগে ভাগ করা হয়েছে। তিন ধরনের যমজ সন্তান আমরা দেখতে পাই। তার মধ্যে প্রথম হচ্ছে অভিন্ন যমজ, আইডেন্টিক্যাল টুইন বলা হয়। দ্বিতীয়ত হচ্ছে ভিন্ন যমজ বা ভিন্ন কোষী যমজ বলা হয়, ফ্র্যাটার্নাল টুইন। তৃতীয়ত হচ্ছে যুক্ত যমজ, জয়েন্ট টুইন। অভিন্ন যমজ, আইডেন্টিক্যাল টুইন, এক্ষেত্রে একই সময় মাতৃগর্ভে একাধিক সন্তান জন্মলাভ করে বা জন্মগ্রহণ করে।
এরূপ ক্ষেত্রে সন্তান সংখ্যা সাধারণত দুটি হয়ে থাকে, অর্থাৎ অভিন্ন যমজ সন্তান সংখ্যা দুটি হয়ে থাকে এবং সে দুটি কিন্তু একই লিঙ্গের হয়ে থাকে, হয় দুইটি ছেলে হবে অথবা দুইটি মেয়ে হবে এবং তাদের মধ্যে যে শারীরিক এবং মানসিক যে মিল সেটা অত্যন্ত বেশি হয়ে থাকে, অর্থাৎ খুব মিল হয়ে থাকে তাদের মধ্যে। তারা দুইজনই একই লিঙ্গের হবে, তাদের গায়ের রং, তাদের শারীরিক গঠন, তাদের চুল, তাদের চেহারা, তাদের আচার আচরণের ধরন প্রভৃতি অবিকল এবং একই রকম হয়ে থাকে। এজন্য অনেক ক্ষেত্রে অভিন্ন যমজের একজনকে দেখে আর একজনকে চিনতে পারা যায় না, অর্থাৎ একজনকে একবার দেখে পরবর্তীতে আবার যদি শনাক্ত করতে বলা হয় তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এতই মিল থাকে তাদের মধ্যে। এই অভিন্ন যমজ কিভাবে হয়ে থাকে? আমরা জানি যে একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণু, অর্থাৎ মাতৃগর্ভে ডিম্বাণুর সাথে শুক্রাণুর যে মিলন হয় সেই মিলনের ফলে একটা জাইগোট তৈরি হয়, ভ্রূণ তৈরি হয়। সেই ভ্রূণ পরবর্তীতে ধীরে ধীরে বিকশিত হয়ে বিকাশ লাভ ঘটে একটা সন্তান জন্মদান মানে সন্তান মাতৃগর্ভে বেড়ে ওঠে, পরবর্তীতে সেই সন্তান ভূমিষ্ঠ হয়ে থাকে। অভিন্ন যমজের ক্ষেত্রে এই শুক্রাণু এবং ডিম্বাণুর যে মিলন, সেই মিলনের ফলে যে ভ্রূণটা তৈরি হয় সেই ভ্রূণ কোনো জৈবিক কারণে বিভক্ত হয়ে যায় 60 ঘন্টার মধ্যে। 60 ঘন্টার মধ্যে এই ভ্রূণটা বিভক্ত হয়ে দুই ভাগে বিভক্ত হয়, অর্থাৎ একটা ভ্রূণ বিভক্ত হয়ে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এই দুই ভাগে বিভক্ত হয়ে আস্তে আস্তে ধীরে ধীরে এটা বিকশিত হয় এবং দুইটা ভ্রূণ বিকশিত হয়ে দুইটা সন্তান ধীরে ধীরে বিকাশ লাভ ঘটে। এইভাবে যে দুইটি সন্তানের জন্ম হয়, যে দুইটি সন্তান ভূমিষ্ঠ হয়, সেই দুইটা সন্তান অভিন্ন যমজ বলা হয়। এবং তাদের এত মিল থাকার কারণটা কি? তাদের মিল থাকার কারণ হচ্ছে যে একটা শুক্রাণু থেকে এবং একটা ডিম্বাণুর মিলনের ফলে একটা ভ্রূণ হয়, সেখানে ক্রোমোজোম একই ধরনের ক্রোমোজোম থাকে, সেটা মাতৃগর্ভ থেকে যে ক্রোমোজোম বা জিন আসে সেটা একটাই থাকে, আর বাবার থেকে যে ক্রোমোজোম আসে যে বৈশিষ্ট্যগুলো নিয়ে আসে সেটা এক ধরনের। ফলে এই দুইটার মিলিত যে রূপ, সেটার যে বৈশিষ্ট্য সেটা সমানভাবে বিভক্ত হয়ে যায়, দুই ভাগে বিভক্ত হয় সমানভাবে। এবং সেই কারণেই এই দুই সন্তানের মধ্যে হুবহু মিল থাকে। তাদের কি শারীরিক গঠন, কি শরীরের রং, কি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, তার চুলের রং, তার চেহারার রং, তার চেহারার আকৃতি এবং তার আচরণগত যে মিল সেটাও হয়ে থাকে। এবং এই সমস্ত অভিন্ন যমজের ক্ষেত্রে আমরা দেখে থাকি অনেক সময় একটা বাচ্চার যদি জ্বর আসে তাহলে পরবর্তীতে আর একটা বাচ্চারও কিন্তু জ্বর হয়। একটা বাচ্চার যে কোনো ধরনের অসুস্থতায় আক্রান্ত হলে অন্য বাচ্চাও পরবর্তীতে আক্রান্ত হয়ে থাকে, তাদের মধ্যে এতটাই মিল থাকে। ভিন্ন যমজ, ভিন্ন যমজদের প্রকৃতি অভিন্ন যমজের চেয়ে আলাদা ধরনের হয়ে থাকে। ভিন্ন যমজের সন্তান দুইয়ের অধিক হতে পারে। এরা যমজ হওয়া সত্ত্বেও এদের মধ্যে বৈশিষ্ট্যগত দিক দিয়ে তেমন কোনো মিল পাওয়া যায় না, অর্থাৎ মিল থাকতেও পারে আবার মিল কম মিল থাকতেও পারে, নাও থাকতে পারে। এদের লিঙ্গ ভিন্ন হতে পারে, এদের রং ভিন্ন হতে পারে, এদের চুলের ধরন ভিন্ন হতে পারে, এদের শারীরিক গঠন ভিন্ন হতে পারে, এদের উচ্চতা ভিন্ন হতে পারে এবং শারীরিক এবং মানসিক যে বৈশিষ্ট্যগুলো এই সবকিছুর মধ্যে এদের ভিন্নতা পরিলক্ষিত হয়। কারণ হচ্ছে এদের যে গঠনটা, এদের যে জন্মটা, সেটা হচ্ছে যে মাতৃগর্ভে একটি ডিম্বাণুর সাথে একাধিক শুক্রাণু মিলিত হয়, অথবা একাধিক ডিম্বাণু একাধিক শুক্রাণুর সাথে মিলিত হয়ে ভিন্ন ভিন্ন ভ্রূণ তৈরি হয়। এই ভিন্ন ভিন্ন ভ্রূণ তৈরি হওয়ার কারণে
সেই ভ্রূণগুলো, কারণ দুইটা ভ্রূণের মধ্যে বা তিনটা ভ্রূণের মধ্যে কিন্তু 3 ধরনের শুক্রাণু আছে, 3 ধরনের ক্রোমোজোম আছে, আলাদা 3টা শুক্রাণু আলাদা 3টা ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে 3টি ভ্রূণ তৈরি করে, অথবা 2টা শুক্রাণু 2টা ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে 2টা ভ্রূণ তৈরি করে। সেজন্য এখানে এই ভ্রূণ আলাদা আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে থাকে। সেটা লিঙ্গগত হতে পারে, অর্থাৎ 2টা বা 3টা ছেলে হতে পারে, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে 2টা মেয়ে, 2টা ছেলে একটা মেয়ে, বিভিন্ন রকমের পার্থক্য এদের মধ্যে থাকতে পারে এবং এদের চেহারার ধরনও ভিন্ন হয়ে থাকে, এদের আকৃতিগত ভিন্ন হয়ে থাকে, এদের শরীরের রঙও ভিন্ন হতে পারে। অর্থাৎ এদের মধ্যে মিলের চাইতে অমিলটাই বেশি পরিলক্ষিত হয়ে থাকে। আচরণগত পার্থক্য এদের মধ্যে হয়ে থাকে, অর্থাৎ একজনের আচরণের সঙ্গে আরেকজনের আচরণের অনেক অমিল পরিলক্ষিত হয়ে থাকে। এক্ষেত্রে যুক্ত যমজ, এটা খুব বেশি দেখা যায় না, কারণ এটা ভ্রূণ তৈরি হওয়ার পর বা ভূমিষ্ঠের পর পর এটা বেশিরভাগ ক্ষেত্রেই মারা যায়, বেশি দিন বেঁচে থাকে না। খুব স্বল্প সংখ্যক দেখা যায় এরা সারভাইভ করে থাকে, সেটাও খুব বেশি দিন হয় না। এই ধরনের যমজ এতই অস্বাভাবিক যে এরা জন্মের প্রথম দিকেই মারা যায়। এই ধরনের যমজের উৎপত্তি হয় অভিন্ন যমজের মতো একইভাবে, একই ডিম্বাণু একই শুক্রাণুর মিলনের ফলে সৃষ্ট জাইগোট কোনো জৈবিক কারণে নিষেক পরবর্তী 60 ঘন্টার মধ্যে দুভাগে অসম্পূর্ণভাবে বিভক্ত হয়ে সেই অসম্পূর্ণ বিভক্ত অবস্থায় বেড়ে উঠলে যুক্তদেহী যমজ সন্তানের জন্ম হয়। অর্থাৎ এক্ষেত্রে অভিন্ন যমজের মতো একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণুর মিলিত হয়ে একটা ভ্রূণ হয়। সেই ভ্রূণ কোনো কারণে, কোনো জৈবিক কারণে বা জৈব রাসায়নিক কারণে সেই ভ্রূণ বা জাইগোট 60 ঘন্টার মধ্যে বিভক্ত হয়, তবে বিভক্তটা সম্পূর্ণ হয় না, বিভক্ত হয় আংশিকভাবে। অর্থাৎ হয়তো মাথার অংশটা যুক্ত হয়ে আছে, অথবা 2টা হাত যুক্ত হয়ে আছে, অথবা 2টা পেট যুক্ত হয়ে আছে, অথবা 2টা পা, একটা পা হয়ে আছে। এইভাবে যে কোনো একটা অঙ্গ এদের অসম্পূর্ণ থাকে বিভক্তির ক্ষেত্রে, বা 2টা অঙ্গ অসম্পূর্ণ থাকে, এক অঙ্গ হিসাবে বিকশিত হয়, বাকি অঙ্গগুলো বিভক্ত হয়ে যায়। এইভাবে এই অসম্পূর্ণ বিভক্তির ফলে যে সন্তান বিকশিত হয় সেটা হচ্ছে যুক্ত যমজ। এদের অনেক জটিলতা থাকে, জন্ম পরবর্তী অনেক জটিলতা থাকে। এদের অভ্যন্তরীণ যে অঙ্গগুলো আছে, তাদের অভ্যন্তরীণ যে আমাদের স্নায়বিক প্রক্রিয়া আছে তার মধ্যে জটিলতা থাকে, যে কারণে এরা বেশি দিন বেঁচে থাকতে পারে না। 1993 সালের দিকে ইরানি 2টা বাচ্চা যাদের মাথা সংযুক্ত ছিল, সিঙ্গাপুরে তাদেরকে বিচ্ছিন্ন করা হয়। 2 মাথা একসঙ্গে একটা মাথা হিসেবে ছিল, বাকি দেহ তাদের আলাদা ছিল। পরে তাদেরকে বিচ্ছিন্ন করা হয়, কিন্তু বিচ্ছিন্ন করার কিছুদিন পর তারা মারা যায়, অর্থাৎ বেশি দিন তারা বেঁচে থাকতে পারেনি। সেজন্য বলা হচ্ছে যে এটা খুব একটা স্বাভাবিক অবস্থায় এটা দেখা যায় না, এই ধরনের যমজ অস্বাভাবিক এবং এরা জন্মের প্রথম দিকেই সাধারণত মারা যায়। এই হলো 3 ধরনের যমজ। তাহলে অভিন্ন যমজ, ভিন্ন যমজ এবং যুক্ত যমজ, 3 ধরনের যমজ হয়ে থাকে। এই 3 ধরনের যমজ সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম। তাহলে বংশগতি, বংশগতির উৎস এবং বংশগতির যে ধারক বাহক এবং বংশগতির যে প্রভাব, অর্থাৎ বংশগতির ধারক বাহকের মাধ্যমে যে ভ্রূণ তৈরি হয় সেটার ধরন আমরা জানলাম, এবং বংশগতির কারণেই আমাদের এই সন্তানের মধ্যে ছেলে না মেয়ে হবে সেটা সম্পর্কেও আমাদের একটা ধারণা হলো। এখন আমরা পরিবেশ সম্পর্কে জানব। পরিবেশ বলতে আমরা কি বুঝি? আমরা জানি যে আমাদের আচরণ বিকাশে বংশগতি এবং পরিবেশ উভয়েরই প্রভাব আছে। আমরা যমজ সন্তান গবেষণার ক্ষেত্রে আমরা বললাম যে এই যে আচরণের উপর পরিবেশ এবং বংশগতির প্রভাব,
এটা যাচাই করার জন্য, এটা জানার জন্য, এটা সুস্পষ্ট ধারণা নেওয়ার জন্য আমাদেরকে এই যমজ সন্তানের গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখন পরিবেশ বলতে আমরা কি বুঝি? সাধারণত পরিবেশ বলতে বোঝায় মানুষ বা প্রাণীর পারিপার্শ্বিক অবস্থা, তার আচরণ ও মানসিক প্রক্রিয়ার উপর প্রভাব বিস্তার করে থাকে। প্রাণীর পারিপার্শ্বিক অবস্থা যা তার আচরণ ও মানসিক প্রক্রিয়ার উপর প্রভাব বিস্তার করে থাকে। মনোবিজ্ঞানীরা পরিবেশের আলোচনায় আচরণ ও মানসিক প্রক্রিয়ার উপর প্রভাব বিস্তারকারী বস্তুগত ও সামাজিক পরিবেশকে অন্তর্ভুক্ত করে। অর্থাৎ এখানে বস্তুগত পরিবেশও আছে, সামাজিক পরিবেশও আছে। ব্যক্তির বা প্রাণীর চারপাশের যে পারিপার্শ্বিক অবস্থা, যেটা তার আচরণ এবং মানসিক প্রক্রিয়াকে প্রভাবিত করে, সেটাকেই বলা হচ্ছে এখানে পরিবেশ। পরিবেশ সম্পর্কে উডওয়ার্ড এবং মার্কুইস সংজ্ঞা দিয়েছেন, মাতৃগর্ভে জীবনের সূচনা থেকে জন্মের পরবর্তী সকল ব্যক্তির উপর প্রভাব বিস্তারকারী বাইরের সকল উপাদানই হলো পরিবেশ। অর্থাৎ সাধারণ ভাষায় আমরা পরিবেশ বলতে যেটা বুঝে থাকি সেটা হলো যে আমাদের চারপাশে যে সমস্ত বস্তুগত বা পারিপার্শ্বিক উপাদান আছে সেগুলো সমন্বয়ে আমরা পরিবেশ বলে থাকি। কিন্তু মনোবিজ্ঞানের ভাষায় পরিবেশ এর থেকে আরো একটু বিস্তৃত। অর্থাৎ মাতৃগর্ভে জীবনের যে সূচনা হয়, অর্থাৎ একটা ভ্রূণ তৈরি হওয়া থেকে শুরু করে আমাদের ভ্রূণ ভূমিষ্ঠ হওয়ার পর মৃত্যুর আগ পর্যন্ত যে সমস্ত উপাদান আমাদের উপর প্রভাব বিস্তার করে, অর্থাৎ আমাদের আচরণের উপর, আমাদের মানসিক প্রক্রিয়ার উপর প্রভাব বিস্তার করে, সেগুলোকেই বলা হচ্ছে পরিবেশ। সেই অর্থে পরিবেশ অনেক ব্যাপক। এখন এই পরিবেশ দুই ধরনের পরিবেশ, পরিবেশকে দুই ভাগে বিভক্ত করা হচ্ছে। একটাকে বলা হচ্ছে মনোবিজ্ঞানে জন্মপূর্ব পরিবেশ, প্রিন্যাটাল এনভায়রনমেন্ট, আর একটাকে বলা হচ্ছে জন্ম পরবর্তী পরিবেশ, পোস্টন্যাটাল এনভায়রনমেন্ট। জন্মপূর্ব পরিবেশ এবং জন্ম পরবর্তী পরিবেশ। জন্মপূর্ব পরিবেশ বলতে আমরা কি বুঝি? জন্মপূর্ব পরিবেশ হচ্ছে মূলত গর্ভাবস্থায় বা গর্ভের পরিবেশ। মাতৃগর্ভে ভ্রূণ সৃষ্টি হওয়ার ধারাবাহিকতায় এর পরিপূর্ণ বিকাশ লাভের পর জন্ম গ্রহণ কাল পর্যন্ত সার্বিক পরিবেশকে বলে জন্মপূর্ব পরিবেশ। মানুষের ক্ষেত্রে এটা 9 মাস বা 10 মাস হয়ে থাকে। অর্থাৎ একটা শুক্রাণু এবং ডিম্বাণুর যে মিলন, যার ফলে একটা জাইগোট তৈরি হয়, একটা ভ্রূণ তৈরি হয়, সেই ভ্রূণ তৈরি হওয়া থেকে শুরু করে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত যে মাতৃগর্ভে অবস্থান করে এবং সেই অবস্থানকালীন সেই ভ্রূণের উপর বিভিন্ন উপাদান প্রভাব বিস্তার করে থাকে, সেই ভ্রূণকে প্রভাবিত করে থাকে। সেটা জৈব রাসায়নিক উপাদান হতে পারে, সেটা বাইরের উপাদানও হতে পারে, বাইরের পরিবেশের উপাদানও হতে পারে। যে উপাদানগুলো সেই ভ্রূণের কে প্রভাবিত করে, ভ্রূণের উপর প্রভাব বিস্তার করে, সেই উপাদানগুলোকে বলা হচ্ছে জন্ম পূর্ববর্তী পরিবেশ, তার সমন্বয়। জন্মপূর্ব পরিবেশে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ, অর্থাৎ মাতৃগর্ভে একটা ভ্রূণ সৃষ্টি হওয়ার পর 9 মাস বা 10 মাস সেই ভ্রূণটা যে বিকশিত হয় বা বিকাশ লাভ ঘটে, পর্যায়ক্রমে সেই ভ্রূণ থেকে একটা মানুষের অবয়ব তৈরি হয়, একটা মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্পন্ন পরিপূর্ণ একটা মানব শিশু হিসাবে বিকশিত হয়। 9 মাস বা 10 মাসের মধ্যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হওয়ার পর, বিকশিত হওয়ার পর সে ভূমিষ্ঠ হয়। এই ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত যে পরিবেশে মাতৃগর্ভে থাকে, সেই গর্ভে থাকা অবস্থায় যে উপাদানগুলো প্রভাব বিস্তার করে থাকে, সেই উপাদানগুলোকেই বলা হচ্ছে জন্মপূর্ব পরিবেশে প্রভাব বিস্তারকারী উপাদান। আমরা এখন সেই উপাদানগুলো সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করব। একটু লক্ষ্য করো তোমরা, আমরা সচরাচর কিন্তু দেখে থাকি এই উপাদানগুলোর মধ্যে অনেকগুলোই কিন্তু আমাদের সমাজে, আমরা আমাদের চারপাশে যারা আছেন
আমাদের মা বোনেরা, আমরা তাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করে থাকি যে এই উপাদানগুলোর প্রভাব তাদের গর্ভকালীন পর্যায়ে পড়ে থাকে। যে কারণে বর্তমানে কিন্তু অনেক প্রচারণা চলে মিডিয়াতে এই বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়। আমরা প্রথমে যেটা আসছি সেটা হচ্ছে মায়ের বয়স। বয়স একটা গুরুত্বপূর্ণ উপাদান সন্তান ধারণ করার জন্য বা মাতৃগর্ভে সন্তান ধারণ করার জন্য। সাধারণত 20 থেকে 35 এটা হচ্ছে উপযোগী সময় বা উপযুক্ত সময় সন্তান ধারণ করার জন্য। এর কম হলে যেমন সন্তানের ক্ষেত্রে ক্ষতি হয়, মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে ক্ষতি হয়ে থাকে। ঠিক একইভাবে এর চেয়ে বেশি বয়সে যদি সন্তান ধারণ করে থাকে তাহলে সেই সন্তানের ধারণে কিন্তু বিভিন্ন জটিলতা তৈরি হয়ে থাকে। আমরা অনেক সময় লক্ষ্য করে থাকি যে বেশি বয়সে সন্তান ধারণ করে অনেকে সন্তান জন্ম দিতে পারে না, বিভিন্ন সময় সেটা নষ্ট হয়ে যায়। ঠিক একইভাবে আবার আর্লি স্টেজে যদি কেউ সন্তান ধারণ করে, অর্থাৎ অপরিপক্ক বয়সে যদি কেউ সন্তান ধারণ করে, তাহলে সেই সন্তানের মধ্যেও সেই সন্তান দেখা যাচ্ছে যে হয়তো ইম্যাচিউর, অপরিপক্ক সন্তান হচ্ছে। সেটা হচ্ছে শারীরিকভাবে দুর্বল হচ্ছে, মানসিকভাবে দুর্বল হচ্ছে, বিভিন্ন ত্রুটিপূর্ণ হতে পারে। আবার মায়ের স্বাস্থ্যেরও কিন্তু সেটা ক্ষতিগ্রস্ত। সেই জন্য মায়ের বয়স একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। যে উপযোগী বয়সে যদি সন্তান ধারণ করা যায় তাহলে সেই সন্তানের বেড়ে ওঠার জন্য, সেটা বিকশিত হওয়ার জন্য যথাযথ পরিবেশ সে ওখানে পেয়ে থাকে। 2 নম্বর হচ্ছে মায়ের স্বাস্থ্য। এখানে সুস্বাস্থ্য বা মায়ের স্বাস্থ্য বলতে এখানে মানসিকভাবে বা শারীরিকভাবে সুস্থ থাকা। শারীরিকভাবে অসুস্থ কোনো মা যদি সন্তান ধারণ করে তাহলে সেই অসুস্থতার যে প্রভাব সেটা সন্তানের উপরেও কিন্তু পড়ে থাকে। যে সন্তান তার গর্ভে বেড়ে উঠছে সেই সন্তানের উপর তার প্রভাব পড়ে থাকে। সেজন্য মা যদি সুস্থ না থাকে তাহলে সেই অবস্থায় সন্তান ধারণ করা যথাযথ নয়। শারীরিক এবং মানসিকভাবে মাকে সুস্থ থাকতে হবে। সুস্থ থাকলেই সেই মা যদি সন্তান ধারণ করে তাহলে সেই সন্তান সুস্থভাবে বেড়ে ওঠে, স্বাভাবিকভাবে বেড়ে ওঠে এবং স্বাভাবিকভাবে তার আচরণগত এবং মানসিক বিকাশ সংঘটিত হয়ে থাকে। মাতৃগর্ভে খাদ্য, অর্থাৎ গর্ভকালীন সন্তান মায়ের যে খাবার, সেই খাবার যদি যথাযথ না হয় তাহলে কিন্তু সন্তানের যে বিকাশ সেটা কিন্তু যথাযথ হবে না। আমরা জানি যে গর্ভকালীন সময়ে সন্তান যে বেড়ে উঠছে সেটা কিন্তু মায়ের থেকে তার আহার, তার যে শরীর বাড়ছে সে শরীর বাড়ছে কিন্তু মায়ের শরীর থেকে তার খাদ্যের যে উপাদান সে গ্রহণ করে থাকে। তাহলে মা নরমাল অবস্থায়, স্বাভাবিক অবস্থায় যে খাবার সে গ্রহণ করত, এখন কিন্তু তাকে দ্বিগুণ খাবার গ্রহণ করতে হবে। অর্থাৎ তার আমিষ, তার ভিটামিন এবং তার প্রোটিন এবং তার শাকসবজি, যে উপাদানগুলোর তার চাহিদা রয়েছে এবং একটা শিশু শরীর গঠনের জন্য, ধীরে ধীরে বেড়ে ওঠার জন্য যে সমস্ত উপাদান শরীর গঠন করে সেই উপাদানগুলো বেশি বেশি গ্রহণ করা মাতৃগর্ভকালীন সময়ে মায়ের জন্য অপরিহার্য। এবং সেটার যদি ব্যত্যয় হয়, সেটার যদি ঘাটতি হয় এবং সে যদি সেইভাবে খাদ্য গ্রহণ করতে না পারে তাহলে কিন্তু সেই সন্তান কিন্তু পুষ্টিহীনতায় ভুগবে। যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান কিন্তু পুষ্টিহীনতা ভুগবে। সেখানে দেখা যাবে যে তার শারীরিকভাবেও যেমন সে অপুষ্টিতে ভুগছে, মানসিকভাবেও কিন্তু সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। চতুর্থত হচ্ছে শ্বাস প্রশ্বাস, অর্থাৎ শ্বাস প্রশ্বাসে কোনো সমস্যা যদি থাকে শ্বাস গ্রহণের ক্ষেত্রে তাহলে কিন্তু সেই প্রভাব কিন্তু সন্তানের উপর পড়ে। অর্থাৎ এই যে সুস্থতার কথা বললাম সেই সুস্থতারও একটা অংশ কিন্তু যে শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে চলছে কিনা। সন্তান যখন মাতৃগর্ভে থাকে তখন তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক যে গতি, একজন সাধারণ মানুষের শ্বাস প্রশ্বাস মিনিটে যে যতবার নেওয়া উচিত সেই মাতৃগর্ভকালীন সেই মায়ের শ্বাস প্রশ্বাসও সেই গতিতে চলছে কিনা। যদি তার কম বেশি হয়ে থাকে
তাহলে কিন্তু তার প্রভাব তার গর্ভের সন্তানের উপর পড়বে এবং সেক্ষেত্রে তার শারীরিকভাবে তার প্রভাব পড়ে থাকে, অর্থাৎ তার যে বিকাশ সেই বিকাশে কিন্তু বিঘ্ন ঘটবে। গর্ভের তাপমাত্রা নেক্সট, অর্থাৎ শরীরের যে তাপমাত্রা সেটা স্বাভাবিক তাপমাত্রা থাকতে হবে। তাপমাত্রার যে ওঠানামা বা তাপমাত্রা যে বেড়ে যাওয়া, বিভিন্ন সময় দেখা যায় যে আমাদের জ্বর হওয়া অর্থ হচ্ছে আমাদের তাপমাত্রা বেড়ে যাওয়া। গর্ভকালীন যদি মায়ের তাপমাত্রা এভাবে মাঝে মাঝে বেড়ে যায় বা বেশি তাপমাত্রা থাকে দীর্ঘদিন, তাহলে সেই তাপমাত্রার প্রভাব কিন্তু গর্ভের সন্তানের উপর পড়ে থাকে। আর এই ধরনের প্রভাব পড়ার অর্থই হচ্ছে যে তার স্বাভাবিক যে বিকাশ সেটা বিঘ্ন হয়, স্বাভাবিক বিকাশ ব্যাহত হয়। নেক্সট ৬ নম্বর হচ্ছে গর্ভের জৈব রাসায়নিক উপাদান। জৈব রাসায়নিক বিভিন্ন উপাদান কিন্তু তখন নিঃসরিত হয়ে থাকে এবং সেই জৈব রাসায়নিক উপাদানের যদি যথাযথ নিঃসরণ না হয়, কম বেশি হয়ে থাকে, তাহলে তার একটা প্রভাব কিন্তু খারাপ প্রভাব কিন্তু সন্তানের উপর পড়বে। আমাদের প্রতিনিয়ত আমাদের স্বাভাবিকভাবে শরীরের অভ্যন্তরীণ যে প্রক্রিয়া সেটা সংগঠনের জন্য কিন্তু আমাদের বিভিন্ন জৈব রাসায়নিক উপাদান সেক্রেশন হয়ে থাকে, বিক্রিয়া করে থাকে এবং সেই জৈব রাসায়নিক উপাদান স্বাভাবিক যে প্রক্রিয়া, স্বাভাবিক যে বিক্রিয়া, স্বাভাবিক যে নিঃসরণ সেটা যদি না হয়, সেখানে যদি কম বেশি হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা ত্রুটিপূর্ণ সন্তান জন্মদান করবে। অর্থাৎ সন্তানের সেই জৈব রাসায়নিক প্রক্রিয়ার যে প্রভাব সেটা সন্তানের ক্ষেত্রে কিন্তু ত্রুটিপূর্ণ তার বিকাশ সংঘটিত হবে। গর্ভে হরমোনের উপস্থিতি, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি যে আমাদের বিভিন্ন ধরনের আমাদের যে অনালী গ্রন্থিগুলো আছে তার থেকে যে হরমোন সেক্রেশন হয়, সেই হরমোন বিশেষ করে অ্যাস্ট্রোজেন হরমোন এবং অ্যান্ড্রোজেন হরমোন, এই হরমোনের প্রভাব কম বেশি যদি হয়ে থাকে, তাহলে সে কিন্তু তারপর পিটুইটারির হরমোন, এই হরমোনের কম বেশি যদি সেক্রেশন হয়ে থাকে, তাহলে কিন্তু সন্তানের বিকাশ বিঘ্ন ঘটে। কখনো কখনো সন্তান বিকৃত হতে পারে, অর্থাৎ এই হরমোনের প্রভাব কম বেশির কারণে কিন্তু সন্তান তার শারীরিক গড়নে বিঘ্ন ঘটে থাকে, ত্রুটিপূর্ণ শারীরিক গঠন হয়ে থাকে। এরপর আসছে মায়ের শারীরিক অবস্থা, মায়ের মানসিক অবস্থা, অর্থাৎ শারীরিক এবং মানসিক অবস্থা দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা শুধু শারীরিক অবস্থাকে গুরুত্ব দিয়ে থাকি, অর্থাৎ শরীর সুস্থ থাকলেই আমরা আর কোনো বিষয়ে গুরুত্ব আরোপ করি না, কিন্তু শরীরের সুস্থতার সাথে সাথে মানসিক সুস্থতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কোনো গর্ভকালীন মা যদি বেশি আবেগে উত্তেজিত থাকে এবং সেটা যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে তার প্রভাব কিন্তু তার গর্ভের সন্তানের উপর পড়ে। সেক্ষেত্রে সন্তান কিন্তু অস্থির হয়ে যেতে পারে, সন্তান কিন্তু স্বাভাবিক যে কর্মকাণ্ড সেটা তার পক্ষে পরিচালনা করা সম্ভব হয় না। সে বেশি চঞ্চল হতে পারে, বেশি অস্থির হতে পারে, আবার অনেক ডিপ্রেসড বিষণ্ণতায়ও ভুগতে পারে ভূমিষ্ঠ হওয়া সন্তান। এই মানসিক অবস্থা যদি স্বাভাবিক না থাকে, মানসিক ত্রুটিপূর্ণ অবস্থা যদি মাতৃগর্ভকালীন সময়ে মায়ের থাকে, তাহলে সেই সন্তান কিন্তু এই ধরনের ত্রুটিপূর্ণ হতে পারে। মায়ের কর্ম পরিবেশ, মা যে কাজ করে, যদি সেটা বাড়ির বাইরের কাজ হয় অথবা বাড়ির কাজও হয়, উভয় পরিবেশই হতে হবে তার অনুকূল। অর্থাৎ যে কর্ম পরিবেশ, যেমন আমাদের বিভিন্ন শিল্প কারখানা আছে যেখানে রাসায়নিক উপাদান সংযুক্ত আছে, ওষুধ কারখানা আছে, বিভিন্ন উৎপাদন কেমিক্যাল কারখানা আছে, এই কারখানাগুলোতে যদি কোনো গর্ভকালীন বা গর্ভাবস্থায় কোনো মা যদি কাজ করে, তাহলে সেই কেমিক্যালের যে একটা প্রভাব সেটা কিন্তু এই গর্ভকালীন শিশুর উপর পড়ে এবং তার নেতিবাচক প্রভাব পড়ে। সেই জন্য গর্ভকালীন মায়ের কর্ম পরিবেশ এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মায়ের আচরণ, অর্থাৎ গর্ভকালীন মা কি ধরনের আচরণ করে থাকে, স্বাভাবিক আচরণ করে না বেশি উত্তেজিত থাকে, বেশি বেশি কাজ, শারীরিক কাজ পরিশ্রম বেশি করে না শারীরিক পরিশ্রম বেশি কম করে, এটার উপর কিন্তু নির্ভর করে। এই কারণে আমরা দেখে থাকি আজকাল আমাদের ডাক্তাররা কিন্তু অ্যাডভাইস করে থাকে
যে পরিমিত কাজ কিন্তু করার জন্য। একেবারে বসে থাকাও যেমন ক্ষতিকর, ঠিক একইভাবে আবার খুব বেশি পরিশ্রম করাও কিন্তু ক্ষতিকর। অর্থাৎ একটা নির্দিষ্ট মাত্রার যে কর্মকাণ্ড সেগুলো যদি মা করে থাকে তাহলে তার গর্ভের যে সন্তান সেটা সুস্থভাবে বেড়ে ওঠে। মায়ের ওষুধ সেবন, গর্ভে ভ্রূণের সংখ্যা, অর্থাৎ সব ওষুধই কিন্তু গর্ভকালীন সময়ে খাওয়া যাবে না। এটার একটা সাইড ইফেক্ট আছে, পার্শ্ব প্রতিক্রিয়া আছে। যে ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেই ওষুধগুলো সেবন করা যাবে না, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। গর্ভে ভ্রূণের সংখ্যা, অর্থাৎ ভ্রূণের সংখ্যার উপর নির্ভর করবে কিন্তু তার এই খাবার দাবার, তার মানসিক অবস্থা, তার কর্মপরিবেশ, অনেক কিছু। রক্তে RH উপাদান, অর্থাৎ রক্তের যে গ্রুপ, বাবা মার মধ্যে রক্তের গ্রুপ যদি মিল থাকে, রক্তের উপাদান অর্থাৎ একজনের পজিটিভ একজনের নেগেটিভ থাকে, তাহলে কিন্তু সন্তান কিন্তু বিকৃত সন্তান হতে পারে। সন্তান কিন্তু ক্রেটিনিজম হতে পারে, মঙ্গোলিয়ান টাইপের হতে পারে, মাথা বড় হতে পারে, এই ধরনের ত্রুটিপূর্ণ সন্তান জন্মদান করতে পারে। এক্স-রে এবং বিকিরণ, অর্থাৎ গর্ভকালীন সময়ে বেশি বেশি এক্স-রে করা এটা ঠিক না। এটার একটা প্রভাব কিন্তু গর্ভের সন্তানের উপর পড়ে। সেই জন্য ডাক্তাররাও নিষেধ করে থাকে যত কম এক্স-রে করা যায়, তাহলে এক্স-রে যে একটা বিকিরণ আছে সেই বিকিরণের প্রভাব কিন্তু গর্ভের সন্তানের উপর পড়ে। ধূমপান এবং মাদকাসক্তি, মা যদি ধূমপান এবং মাদকাসক্ত হয়ে থাকে তাহলে কিন্তু সেই সন্তানের উপর সেটার প্রভাব পড়ে। এই বিষয়গুলো আমাদের জন্মপূর্ব পরিবেশ এবং আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা এই অর্থাৎ গর্ভকালীন এই বিষয়গুলো যদি সচেতন থাকা যায় তাহলে একটা শিশু সুস্থভাবে তার গর্ভের পরিবেশে বেড়ে ওঠে। কিন্তু এর কোনো একটা যদি ব্যতিক্রম হয়, প্রভাব বিস্তার করে, তাহলে সেই সন্তান কিন্তু ত্রুটিপূর্ণভাবে বেড়ে ওঠে এবং ভূমিষ্ঠ হওয়ার পরেও তার প্রভাব আমরা লক্ষ্য করতে পারি। তোমরা ভালো থেকো এবং এর উপর যদি কোনো প্রশ্ন থাকে আমরা পরবর্তী ক্লাসে এর পরবর্তী বিষয়গুলো আলোচনা করব। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।